ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল সহ দুজনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ সীমান্ত থেকে শনিবার রাতে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল মাসুদ ও আলমগীরকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ভাই রোজার দিন মাত্র ইফতারি খুলছি, বুঝছেন, রোজার দিন মাত্র ইফতারি খুলছি আর সাথে সাথে সুসংবাদ, একেবারে আল্লাহ আসমান থেকে সুসংবাদ পাঠিয়ে দিছে। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর নিশ্চয়ই জেনেছেন। ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ দুইজন ভারতে গ্রেপ্তার হয়েছে। এই মাত্র খবর হচ্ছে বাংলাদেশে হস্তান্তর প্রক্রিয়া শুরু। প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র বলছে ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার আসামি ফয়সাল এবং আলমগীরকে ইতিমধ্যে তাদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ আরও দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ভারতে গ্রেপ্তার হয়েছে শরীফ ওসমান হাদির হত্যার প্রধান আসামি সেই ফয়সাল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে এই সংবাদটি ছড়িয়ে পড়েছে। কোথা থেকে কিভাবে গ্রেপ্তার হলো, এতদিন পরে এসে কিভাবে গ্রেপ্তার হলো সেটা আমরা জানবো এই প্রতিবেদন থেকে। এবং এই শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারী আসামি ফয়সালকে বাংলাদেশে কখন নিয়ে আসা হবে, বাংলাদেশে কি ফিরিয়ে আনা সম্ভব হবে কি না, সে বিষয়টি নিয়ে আমরা কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ দেখব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। যদি পারেন সর্বোচ্চ পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই জানাবেন এই শরীফ ওসমান হাদি ভাইকে যেই ফয়সাল মেরেছিল, এই ফয়সালের কী ধরনের শাস্তি আপনারা চান, অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, এই যে হাদি ভাইকে হত্যা করে গুলি করে হত্যা করার ঘটনার মূল যে আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ এবং গ্রেপ্তারের পরে তাকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা প্রদান করতে হবে। আমরা এটাই চাই, আমাদের এটাই দাবি। অবশ্যই আপনারা জানাবেন আপনারা কি চান। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে কয়েকটা প্রতিবেদন দেখে আসি এবং বিশ্লেষণ দেখে আসি। কবে, কখন, কিভাবে, কোথা থেকে গ্রেপ্তার হলো ফয়সাল এবং কখন তাকে বাংলাদেশে আনা হবে সে বিষয়ে জানবো, তারপরে কথা বলবো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল সহ দুজনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ সীমান্ত থেকে শনিবার রাতে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। এ নিয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, জানাবেন যে তারা কিভাবে সেখানে প্রবেশ করেছিল এবং কিভাবে তাদের গ্রেপ্তার করা হলো এবং পরবর্তী প্রক্রিয়া কিভাবে, সার্বিকভাবে আমাদেরকে তথ্য জানাবেন। দেখুন, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হচ্ছে ফয়সাল আহমেদ এবং আরেকজন হচ্ছে আলমগীর হোসেন, যাদের বাড়ি হচ্ছে একজন পটুয়াখালী এবং আরেকজনের বাড়ি হচ্ছে ঢাকায়। দুজনে মেঘালয় বর্ডার থেকে ঢুকেছিলেন, ইন্ডিয়ায় প্রবেশ করেছিলেন এবং ইন্ডিয়ায় প্রবেশ করার পর মেঘালয় বর্ডার থেকে তারা পশ্চিম বাংলায় আসে এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এবং ঘোরাঘুরি করার পরে শেষ পর্যন্ত যারা পশ্চিম বাংলায় এসে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তারা আবার বর্ডার ক্রস করার বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। ঠিক সেই সময় STF গোপন সূত্রে খবর পায়, পশ্চিমবাংলার একটি তদন্তকারী সংস্থা, এবং সেই গোপন সূত্রে খবর পাওয়ার পরে তারা কিন্তু সেখানে অপারেশন চালায়। অপারেশন চালাতে এই দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে এবং গ্রেপ্তার করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরেই প্রশ্ন ওঠে যে ওসমান হাদিকে খুনের সঙ্গে তারা জড়িত। এরপরেই পুলিশ জানতে পারে যে ওসমান হাদি খুনের সঙ্গে এই দুজন জড়িত আছে এবং এদেরকে আজকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পরে তাদেরকে এখনো পর্যন্ত ইন্টারোগেশন করা হচ্ছে এবং তারপরে তাদেরকে যেটা প্রসিডিং, সেই প্রসিডিংস হচ্ছে এরকম যে এরপরে তাদেরকে আদালতে তোলা হবে। STF হয়তো তারা আবার নতুন করে তাদের হেফাজতে চাইবে, যেহেতু বাংলাদেশের এই ওসমান হাদি এমন একজন ব্যক্তিত্ব যে খুনের ঘটনায় বাংলাদেশ তোলপাড় হয়ে গেছিল। সেই কারণে এরকম একজন আসামিকে তাৎক্ষণিকভাবে আমরা যেটা এতদিনে সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে জানি যে STF তাদেরকে পুলিশ হেফাজতে চাইবে এবং তারপরে আবার নতুন করে ইন্টারোগেশন করবে। মূলত এই যে প্রেক্ষাপট, অর্থাৎ ওসমান হাদিকে খুন করার পর তারা মেঘালয় সীমান্তে
যেহেতু পশ্চিমবাংলা সীমান্তে তখন অনেকটা কড়াকড়ি ছিল এবং যাতে অবৈধভাবে প্রবেশ করতে গেলে সমস্যা হচ্ছিল, পুলিশ মনে করছে সেই কারণে মেঘালয় সীমান্ত থেকে তারা প্রবেশ করেছেন এবং মেঘালয় সীমান্ত থেকে প্রবেশ করে মেঘালয়ে কিছুদিন অবস্থান করেছিলেন এবং তারপরে তারা আবার পশ্চিমবাংলা চলে আসে। খেলা মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আপনাদের আরো জানাতে চাই, কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পতুতুণ্ড। শুভজিৎ, আমরা প্রতিবেদনটিতে বলছিলাম এবং সীমান্ত লাগোয়া যে বনগা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, তাদের দুজনকে। এই মুহূর্তে তাদেরকে কোথায় রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়েছে কিনা? ইমতিয়াজ, এখনো পর্যন্ত এসটিএফ এর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রেস ব্রিফিং করা হয়নি, তবে প্রেস রিলিজ সেটা বিকেল 5:30টায় এসটিএফ এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল। এরপরে সেটা কিন্তু অনেকেই ওভারলুক করেছে, মূলত এটা খবরটা আরো দেরিতে এসেছে সবার কাছে। তার একটাই কারণ, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা রাত একদিকে তিনি স্টেজে কাটিয়েছেন, অন্যদিকে যদি আপনি দেখেন আজকে কিছুক্ষণ পরে বিশ্বকাপ খেলা তার শুরু হওয়ার পর ঘটনা ছিল। সব মিলিয়ে সাংবাদিকদের মধ্যেও কিন্তু তাদের মধ্যে অন্য ধরনের ব্যস্ততা ছিল, ফলে সবাই কিন্তু ওভারলুক করেছে এবং ঘটনা কিন্তু বেশ কিছুটা দেরিতে এসটিএফ জানানোর পরে সামনে এসেছে। এবং মূল ঘটনা কিন্তু এসটিএফ নিজে অনেকটা দেরিতে জানিয়েছে, কারণ গোটা ঘটনাটা ঘটেছে গত শনিবার রাতে, গতকাল রাতে তাদের গ্রেফতার করা হয় এবং তাদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ পরেই কিন্তু তারা মূলত তাদের যে অপরাধের সম্পৃক্ততা সেটা স্বীকার করে এবং তারপর আজকে সকালে তাদের কোর্টে তোলা হয়। গোটা ঘটনাটা কিন্তু প্রায় 24 ঘন্টার এবং তারপরে কিন্তু এসটিএফ এক প্রকার পাবলিকলি বিষয়টা অ্যানাউন্স করে। এই গোটা ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছে এসটিএফটি কতটুকু জানিয়েছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে, কারণ দূতাবাসের কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই, পর্যাপ্ত কোনো তথ্য দূতাবাসের কোনো দপ্তরেই জানে না এবং বাংলাদেশ পুলিশ তাদের সঙ্গে এই ঘটনার কতটা কোঅর্ডিনেশন করা হবে সেটা নিয়েও কিন্তু একটা বিষয় রয়েছে। বাংলাদেশ পুলিশের কাছে কিন্তু মূল হত্যার যে তদন্ত প্রক্রিয়া তারা কেমন ভাবে চালাচ্ছে, তাদের কাছে কি কি লিডস রয়েছে এবং সেটা কলকাতা পুলিশকে দেওয়া হবে কিনা বা কলকাতা পুলিশ এদের থেকে যা যা পাচ্ছে সেটা বাংলাদেশ পুলিশের সাথে একটা প্রপার কমিউনিকেশন চ্যানেল স্টাবলিশ করা হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য সেটা কিন্তু শেয়ার করা হয়নি। সব মিলিয়ে কিন্তু এটা আগামী দিনে এই তদন্ত প্রক্রিয়া কোন দিকে এসটিএফ নিয়ে যাবে বা কোন দিকে বাংলাদেশ পুলিশ আসবে কিনা, তারা ভারতে আসবে কিনা, যেটা আগেও দেখা গেছে বিভিন্ন তদন্ত প্রক্রিয়ার সময় হয় ভারত থেকে পুলিশ গেছে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে তারা এসেছে ভারতে, সেই কমিউনিকেশন চ্যানেল নতুন করে স্টাবলিশ হবে কিনা বা এই যারা অপরাধী তাদের আবার বাংলাদেশে ফিরে নিয়ে যাওয়ার প্রত্যাবাসন প্রক্রিয়ার যে একটা প্রক্রিয়া সেটা চালু করা হবে কিনা, সব মিলে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রেখেছে এসটিএফ এবং বাংলাদেশ পুলিশের তরফ থেকে আপনি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কোনো সাধারণ সম্ভবত কোনো ব্রিফিং এখনো সামনাসামনি আসেনি। ফলে গোটা ঘটনা নিয়ে এখন যে কোন পথে প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা জানানো যায়নি, তবে আজকে থেকে অর্থাৎ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে বিধাননগর এসটিএফ যে অফিস সেখানে তাদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু আগামী 14 দিন অর্থাৎ এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা চলবে এবং 14 দিন পরে তাদের আবার বিধাননগর আদালতেই তোলা হবে। মূলত তাদের গ্রেফতার করা হচ্ছে একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে, যেটা এসটিএফ এর দাবি যে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে তাদের তোলা হয়েছে কিন্তু বিধাননগর মহকুমা আদালত, একটা সাব ডিভিশনাল কোর্ট, যে কোর্টে খুব বেশি ভিড় থাকে না, মানুষজন খুব বেশি থাকে না, অর্থাৎ নিরাপদে এই অপরাধীদের তোলা যেতে পারে। সেক্ষেত্রে ক্যামেরার ভিড়ও খুব বেশি থাকবে না। স্বাভাবিকভাবে এখানে কিন্তু তাদের যে আদালতে তোলা হয়েছে বা তাদের গ্রেফতারের কোনো ছবি কিন্তু সামনে আসেনি। অন্যদিকে যদি আপনি এই ঘটনার বাইরে একটু দেখেন সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে কি, সেখানে দেখা যাচ্ছে এদের বলা হচ্ছিল যে এই ফয়সাল আলমগীর সহ বাপ্পি তাইজুল ইসলাম বাপ্পি সহ অনেকেই কিন্তু কলকাতা পুলিশের এসটিএফ বা একেবারে বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে তাদের এজেন্সির মারফত তাদের কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু তাদের হেফাজতে নেওয়া হয়েছিল, যদিও তাদের সেই সময় স্টাবলিশ করা নিয়ে সামনে আনেনি। ধীরে ধীরে কোনো না কোনো ভাবে নেগোসিয়েশনের মাধ্যমে তাদের সামনে আনা হয়েছে এবং কি সেই নেগোসিয়েশন সেটা নিয়েও কিন্তু এখানে যারা একেবারে যারা সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু প্রস্তুত তুলছে অলরেডি। অর্থাৎ এই গোটা গ্রেপ্তারি নিয়ে কিন্তু বেশ কিছুটা ধোঁয়াশা রয়েছে, অর্থাৎ তদন্ত প্রক্রিয়া কিছুটা সামনে গেলে এসটিএফ বা বাংলাদেশ পুলিশ মুখ খুললে গোটা বিষয়টা তো কিছুটা আবার পরিষ্কার হবে। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ। দর্শক, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতারের সবশেষ আপডেট জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পতুতুণ্ড। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের যে মূল দুই আসামি অর্থাৎ যারা গুলি করেছেন বলে এরই মধ্যে যে চার্জশিট দেওয়া হয়েছিল সেই চার্জশিট পরবর্তীতে আবারও এখন সিআইডির তদন্তে রয়েছে। সেখানে যেই দুইজনকে প্রধান আসামি করা হয়েছে ফয়সাল করিম এবং আলমগীর, তাদেরকে ভারত থেকে গ্রেফতার করা হয়েছে। যমুনা টেলিভিশন শুরু থেকেই এই ঘটনার যে অনুসন্ধান সেই অনুসন্ধান করেছিল এবং কোন কোন রুট দিয়ে তারা ভারতে পালিয়েছে, ময়মনসিংহের হালুয়াঘাটের যেই রুট দিয়ে তারা গিয়েছে সেই রুটও যমুনা টেলিভিশন উন্মোচন করেছিল এবং সবশেষ মামলাটি সিআইডিতে তদন্তে থাকা অবস্থায় আজ আমরা জানতে পারলাম যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং 14 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আমি যদি কলকাতা পুলিশের যে প্রেস রিলিজ সেই প্রেস রিলিজটির মারফতে যেটি দেখতে পাচ্ছি, তারা বলছে গোপন সূত্র মারফত পশ্চিমবঙ্গের রাজ্য এসটিএফ খবর পায় বাংলাদেশে চাঁদাবাজি ও খুন সহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুইজন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং বর্তমানে বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, যাতে সুযোগ পেলে পুনরায় তারা আবার বাংলাদেশে ফিরতে পারে। এবং সেখানে তারা তাদের দুটি ছদ্মনামও ব্যবহার করেছে। ফয়সাল যেমন তার নাম ব্যবহার করেছে, সেখানে রাহুল। আমরা একটু এই ঘটনার বিস্তারিতটা জানবো
সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে, যমুনা টেলিভিশনের কলকাতা প্রতিনিধি সুকান্ত। 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একটি বিষয় আমরা যেটি বুঝি সেটি হচ্ছে ভারতে অনুপ্রবেশ করেছে তারা, যেটি প্রেস রিলিজের যে বক্তব্য সেই বক্তব্য আমরা দেখছি। সেখানে আজ আদালতে কি কি বিষয় উপস্থাপন করা হয়েছে এবং 14 দিনের রিমান্ডে পুলিশ তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করবে এবং পরবর্তী বাংলাদেশে পাঠানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি সম্পর্কে আপনারা কতটুকু জেনেছেন? দেখুন, প্রথমেই বলে রাখি যে আজকে যেহেতু রবিবার, যেহেতু ছুটির দিন, সে কোর্ট ছিল কিন্তু অসম্পূর্ণ, অর্থাৎ ভারপ্রাপ্ত যিনি বিচারপতি তিনি এই যে দুজন অর্থাৎ ফয়জল করিম এবং আলমগীর হোসেন, এই দুজনকে কিন্তু 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অর্থাৎ রাজ্য পুলিশের যে এসটিএফ তাদেরকে বনগাঁ সীমান্ত থেকে কিন্তু গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক যে তদন্তে অনুমান যে তারা অবৈধভাবে এখানে বসবাস করছিল এবং তাদের কাছে কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট ছিল না, সেই কারণে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি যে এই আপনি বলছিলেন যে ফয়জল করিম তিনি ছদ্মনাম নিয়েছিলেন রাহুল, একেবারেই ঠিক। এবং আলমগীর হোসেন তিনিও কিন্তু একটি ছদ্মনাম নিয়েছিলেন এবং অনেক দিন ধরেই কিন্তু এদেরকে পুলিশ অর্থাৎ এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স তাদেরকে ট্র্যাকিং করছিল, কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু তারা ধরা পড়ার সময়ও কিন্তু পালিয়ে যায় কিছুক্ষণ মুহূর্তের মধ্যে, অর্থাৎ এসটিএফ রেড করার আগে সেখান থেকে পালিয়ে যায়। এরকম অনেকবার হওয়া সত্ত্বেও কিন্তু তাদের সোর্স মারফত তারা কিন্তু এসটিএফ জানতে পারে যে তারা বনগাঁ সীমান্তে রয়েছে এবং সেখান থেকে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। সেই মুহূর্তেই কিন্তু এসটিএফ তাদেরকে গ্রেফতার করে এবং আজকে বিধাননগর আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়। এই ধৃতদের কাছ থেকে যেগুলো পুলিশ ইতিমধ্যেই জানতে পেরেছে যে ওসমান হাদির খুনের ঘটনায় এরা সরাসরি যুক্ত, কিন্তু এইখানে যেহেতু বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো এখনো পর্যন্ত আবেদন করা হয়নি আনুষ্ঠানিকভাবে এই ধৃতদের দেশে ফেরানোর জন্য, সেই হেতু কিন্তু এদের কাছে শুধু ফরেনার অ্যাক্ট অর্থাৎ বিএনএস যে 18 যে অ্যাক্ট অবৈধ প্রবেশ, সেই ক্ষেত্রে কিন্তু মামলা এখানে দায়ের করা হয়েছে। এখন কলকাতা পুলিশ তারাও কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের সরকারের সঙ্গে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে এবং পররাষ্ট্র দপ্তরের সূত্রে কিন্তু ঢাকার সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ হয়েছে, আমরা যেটুকু শুনতে পেরেছি। সেখান থেকে এদের যে পরিচয় পাওয়া গেছে সেটা মিলিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই তাদের তদারকি এবং আগামী দিনে দেখতে হবে যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের যে এসটিএফ রয়েছে তারা এদেরকে কিভাবে বাংলাদেশের হাতে প্রস্থাপন করেন এবং বাংলাদেশ সরকার যদি এদেরকে কে পাঠান অর্থাৎ বন্দি যে প্রত্যাপন চুক্তি রয়েছে ভারতের সঙ্গে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা কতটা কার্যকরী হবে এবং রাজনৈতিক প্রেক্ষাপট কি আছে সেটাও কিন্তু সবকিছু পর্যালোচনার বিষয়। তবে এই যে গ্রেফতারের বিষয়টি কিন্তু আজকে সন্ধ্যা অর্থাৎ রবিবার সন্ধ্যা 6:30 ভারতীয় সময় তখন কিন্তু এসটিএফ এটা প্রেস রিলিজ মারফত কিন্তু জানায়। যদিও এসটিএফ কোনো সময় সাংবাদিক সম্মেলন করে না, রাজ্য পুলিশের যিনি এই সাংবাদিক সম্মেলন করেন, কিন্তু যেহেতু একটি পররাষ্ট্র বিষয় এর সঙ্গে জড়িত রয়েছে এবং কেন্দ্র রাজ্য একটা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে একটা টানাপোড়েন চলছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অতটা প্রশাসনিক যে দর কষাকষিতে না গিয়ে সরাসরি কিন্তু তারা এই প্রেস রিলিজ কিন্তু তাদের যে ওয়েবসাইট তাতে আপলোড করেছে এবং সাংবাদিকদের দিয়েছে। এখন দেখার যে ওসমান হাদি খুনের যে এই যে দুজন যে প্রধান আসামি চিহ্নিতকরণ, তাদেরকে কিভাবে বাংলাদেশে প্রত্যাপন করা যায় এর সবটাই রয়েছে কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষণের উপরে এবং প্রশাসনিক স্তরে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে যে অবস্থায় আছে তারাও কিন্তু বাংলাদেশ সরকারের সাথে দীর্ঘদিন যে একটা সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছিল, ওসমান হাদির এই যে বন্দী অর্থাৎ খুনিদের প্রত্যার্পণ করে হয়তো সেই সম্পর্কটা আবার কিন্তু আগের মতো পরিস্থিতি বা পরিবেশে ফিরে যেতে পারে। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর নিশ্চয়ই জেনেছেন। ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ 2 জন ভারতে গ্রেপ্তার হয়েছে। এই মাত্র খবর হচ্ছে বাংলাদেশে হস্তান্তর প্রক্রিয়া শুরু। প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র বলছে ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার আসামি ফয়সাল এবং আলমগীরকে ইতিমধ্যে তাদের বাংলাদেশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগের খবর হচ্ছে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল মাসুদ করিম এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার দিবাগত রাতে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটা সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। গোপন এবং বিশ্বাসযোগ্য তথ্য ছিল যে বাংলাদেশে চাঁদাবাজি হত্যাকাণ্ড সহ গুরুতর অপরাধ করার পর 2 বাংলাদেশি নাগরিক তাদের দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। সুযোগ পেলে তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন।
এসটিএফ জানায় তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে বনগাঁও এলাকা থেকে 2 বাংলাদেশি নাগরিক আটক করা হয়। তারা হলেন পটুয়াখালীর রুহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার আলমগীর হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ফয়সাল করিম মাসুদের সহযোগী আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী হাদিকে হত্যা করেন এবং পালিয়ে যান। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পশ্চিম ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় আসেন তারা। তাদের উদ্দেশ্য ছিল সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়া। টাস্কফোর্স জানায় এই বিষয়ে একটা মামলা করা হয়েছে। আজ সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এই বিষয়ে আরো তদন্ত চলছে, কিন্তু এখন প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র বলছে যে গ্রেপ্তার ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এটা একটা বড় অগ্রগতি, কারণ এই ওসমান হাদির হত্যাকারীরা কেন গ্রেপ্তার হচ্ছিল না সেটা নিয়ে বাংলাদেশে রীতিমতো আন্দোলন করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, এবং নানা ধরনের সেই নির্বাচনের আগে যমুনা ঘেরাও, সেখানে অপ্রীতিকর ঘটনা, এবং তারা বারবার আলটিমেটাম দিচ্ছিল বিচারের ব্যাপারে। আশা করা যায় যে প্রধান 2 আসামি গ্রেপ্তার হওয়ার পর তাদের বিচার প্রক্রিয়া এই নতুন সরকার, বিএনপি সরকারের মাধ্যমে হবে, এবং নিশ্চয়ই এই বিষয়ে অন্তত সরকারকে আর দখল পোহাতে হবে না বা অপবাদ বইতে হবে না যে তারা ওসমান হাদির বিচার করছে না। আগেই অন্তর্বর্তী সরকার অবশ্য বলেছিল যে তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যে অপরাধীদেরকে ধরার জন্য, এবং তাদের সন্দেহ ছিল যে তারা ভারতে পালিয়ে গেছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা অংশ ভারত বিরোধী একটা প্রচারণা চালায়, এবং প্রথম আলো ডেইলি স্টারে হামলা চালায়, ছায়ানট উদীচিতেও হামলা চালানো হয়, নানা রকম এক ধরনের উত্থান তারা ঘটানোর চেষ্টা করেছিল। ওসমান হাদির মূল হত্যাকারীরা গ্রেপ্তার হবার পর সেই পরিস্থিতির অবসান হলো। ভাই, রোজার দিন মাত্র ইফতারি খুলছি, বুঝছেন, রোজার দিন মাত্র ইফতারি খুলছি, আর সাথে সাথে সুসংবাদ, একেবারে আল্লাহ আসমান থেকে সুসংবাদ পাঠিয়ে দিছে আমাদের বাংলাদেশের মানুষের জন্য। সেটা হলো আমাদের প্রিয় চোখের মণি হাদি ভাইয়ার যে প্রধান 2 জন আসামি, মানে খুনের আসামি, একজন হলো আমাদের ফয়সাল ভাইয়া, আরেকজন হলো আলমগীর ভাইয়া। তো ফয়সাল ভাইয়া হলো গুলি চালাইছে, আর মাসুদ আলমগীর ভাইয়া হলো কি করছে, বাইক চালাইছে। তো দুজনে মিলে এক কাंड कर दिया, ये दोनों मिलके कांड कर दिया, ওই যে কয়েক মাস আগে। তো এখন হাদির তো জানাজা হয়ে গেছে, হাদিকে আমরা কবরও দিছি, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ভাই হাদি মরে যাওয়ার পর আমরা যে কষ্টটা পাইছি, যে চোট লাগছে দিলের মধ্যে, বুঝছেন, তো এটা তো আর যাওয়ার না, এটা যাইতো না কোনোদিন, যতদিন পর্যন্ত না এই হাদির খুনিদেরকে ধরে আমরা গুলিস্তান মোড়ে আই না প্যান খুইলা, বুঝছেন কি করে, বুঝছেন তো সেগুলো করার। কিন্তু যদিও বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তো ওইভাবে তো আমরা পারি না, সরকার আমাদেরকে করতে দেবে না। তবে খুব ইচ্ছা ছিল ভাই, মনে একটা ইচ্ছা ছিল আমাদের সবার যে হাদি ধরা পড়ুক এবং হাদির ফাঁসি চাই আমরা, বুঝছেন, হাদির ফাঁসি চাই। এখন সেটা বাংলাদেশ সরকার করে দেখাতে পারেনি, আর করতেও পারতো না, কি করবে, কারণ বাংলাদেশের সীমানার ভিতরে, টেরিটরির ভিতরে তো হাদির খুনিটা ছিল না। তো শুনলাম তারা বলে আলমগীর ভাইয়া এবং ফয়সাল ভাইয়া তারা 2 জন মেঘালয় থেকে লরির একটু সাউন্ড করো না। তো হাদি যে ওই খুনি ফয়সাল এবং আলমগীর, তারা 2 জন তো আর বাংলাদেশের টেরিটরির ভিতরে ছিল না, তারা শুনলাম সিলেটের ওদিক দিয়ে মেঘালয়ের ওইখান দিয়ে কেমনে বলে ভারতে চলে গেছে পাসপোর্ট ভিসা ছাড়াই। তো সেখানে প্রায় 3-4 মাস তারা ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করে তারপরে যশোর সীমান্তের ওই যে বনগা আছে না, বনগা গেছি আমি, এখানে হয়ে গেছে 20-30 বছর হয়ে গেছে, অনেক আগে গেছিলাম। তো যাই হোক, সেই বনগাঁও এলাকায় আবার তারা সারা ভারত ট্যুর কইরা, বুঝছেন, সারা ভারত ভ্রমণ বা ট্যুর কইরা তারা শেষমেশ আইসে আবার বনগাঁওতে আসার উদ্দেশ্য হলো, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তো তারা ভাবছিল যে অ্যাডজাস্ট করে ফেলতে পারবে, বুঝছেন, একটা তো ফিক্সিং হয়ে যাবে বর্তমান সরকারের সাথে তাদের ধরপাকড়ের ব্যাপারটা। তো তারা বনগাঁও দিয়ে আবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। তো বনগাঁও এলাকার যে পুলিশ আছে, লোকাল পুলিশ, তো তারাই তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর পাসপোর্ট ভিসা দেখতে চায়, তো তারা পাসপোর্ট ভিসা দেখাতে পারেনি। তো যখন তাকে আদালতে নিয়ে গেছে বা থানায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আরো বড় বড় পুলিশ কর্মকর্তা যারা ছিল, তারা তো দেখে তো ডরে গেছে, খাইছে আমারে, তোমরা কিসকো লে আয়া, কিসকো লে আয়া, বুঝছেন, তুমি কারে লিয়ে আইছো, বুঝছেন। পরে গিয়ে দেখে, খোঁজ খবর নিয়ে দেখে তো ওই হাদি হত্যার আসামি বাংলাদেশে, যেটা নিয়ে তোল পার হয়ে গেছে। তখন তো তাড়াতাড়ি যে মামলা, এখন তো ছিল পাসপোর্ট ভিসার মামলা, তো পাসপোর্ট ভিসার মামলা তো আছে, প্লাস এখন হলো এই হত্যা মামলা। তো এখন এই হত্যা মামলা দেখে তাকে বিধাননগর যে
কোর্ট রয়েছে বুঝছেন, আদালত রয়েছে, তো সেখানে তাকে উঠানো হয়েছিল। তো সেই আদালত তাকে শুনলাম 10 দিনের রিমান্ড মঞ্জুর করছে। এখন 10 দিন তো পিটানির উপরে থাকবে। এখন বাংলাদেশের পুলিশের সাথে ভারতের পুলিশের হয়তো একটা যোগাযোগ হচ্ছে, বা বাংলাদেশ সরকারের সাথে ভারতের সরকারের একটা যোগাযোগ হবে এখন, যে এই আসামিদের কি করে বাংলাদেশের মাটিতে নিয়ে আসা যায় এবং বাংলাদেশের আইনে বিচার করা যায়। তো একটা জিনিস কিন্তু ভাই আমাদেরকে বলতেই হয় বুঝছেন, ভালোকে আপনারা ভালো বলবেন, খারাপকে আপনারা খারাপ বলবেন। এই ক্ষেত্রে ভারত এই হাদি হত্যার আসামিদের ধরে যে মানে কাজটা করেছে, নিঃসন্দেহে ভারতে একটা থ্যাংক ইউ পাওয়ার যোগ্য। এই হাদি কিন্তু দিন রাত 24 ঘন্টা ভারতের বিরুদ্ধে দিত, স্লোগান দিত, এটা তো আমরা জানি। এবং তার সাথে সাথে আপনারা অনেক স্লোগান দিয়েছেন, ওই যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই স্মরণীয় বিখ্যাত এবং এই কুখ্যাত স্লোগানটা কিন্তু আমাদের হাদি ভাইয়ারই। তো যেহেতু এই হাদি ভাইয়া কম বেশি ভারত বিরোধী ছিলেন, তো ভারতের পুলিশ এটা জানার পর তাদের আসামিদের, এই 2জন আসামি, যদিও তারা না জেনে অ্যারেস্ট করেছিল, পাসপোর্ট ভিসার কারণ দেখিয়ে তাকে অ্যারেস্ট করেছিল, কিন্তু পরে তো কাহিনী আরেকটা হত্যা মামলার আসামি পরে তারা বুঝে। ওই যখন তারা দেখলো যে হাদি হত্যার আসামি, চাইলে কিন্তু তাদেরকে স্কিপ করতে পারতো, হাইড করতে পারতো, অনেক কাহিনী করতে পারতো। কিন্তু দেখেন এখানে ভারতের পুলিশ একটা সততার পরিচয় দিয়েছে, যে ভারতের পুলিশ সুন্দর কইরা ধইরা তাকে অ্যারেস্ট কইরা কোর্টে উঠাইছে, 10 দিনের রিমান্ড আসছে এবং হয়তো কিছুদিন পর বাংলাদেশে ফেরত দেবে। তো নিঃসন্দেহে তো ভারত একটা ভালো কাজ করছে, তাই না? চাইলে ভারত নানানভাবে এই অ্যারেস্টকে নিয়ে কাহিনী করতে পারতো, কিন্তু সেটা তো করেনি। তো বাংলাদেশের মানুষেরও উচিত ভারত সরকারের অন্তত একটা থ্যাংক ইউ দেওয়া। একটা ভালো কাজ করছেন বুঝছেন, একটা ভালো কাজ করছেন। এই হাদি হত্যার বিচারের জন্য বাংলাদেশের মানুষের না খাওয়া হারাম বুঝছেন, এটা হওয়ার না, এই বিচার হতেই হবে। এবং এই বিচার শুধু বিচার না, একে ফাঁসি দিয়ে মারতে হবে বুঝছেন, এটি হলো এটা ফয়সালা বুঝছেন, এটাই হবে, এটাই করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার মূল পরিকল্পনাকারী সন্দেহে 2 ব্যক্তিকে আটক করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স STF। অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ সীমান্তে লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং এই গ্রেপ্তারের 2 জনের মধ্যে অন্যতম প্রধান আসামি ফয়সাল করিম মাসুদও ছিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা চাই এই প্রধান আসামি ফয়সালকে অতি দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনা হোক। দেশে ফিরিয়ে এনে তাদেরকে সর্বোচ্চ পরিমাণ সাজা প্রদান করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি এটা শুনে অত্যন্ত খুশি হয়েছি যে এই প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে। অন্তত গ্রেপ্তার তো করা গেছে, এবং যে কোনোভাবে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে, এটি আমাদের দাবি। এবং কাদের নির্দেশনায় ফয়সাল ওসমান হাদি ভাইকে গুলি করেছিল, এর পেছনে কারা জড়িত, তাদের নামও বের করতে হবে, তাদের মুখোশও উন্মোচন করতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানাবেন কি বলতে চান, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।